ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকের পাঠের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণী সংস্কৃত। আজকে আমার কাছে যে পাঠ্য বইটি বর্তমানে রয়েছে তার থেকে একটি পাঠ তোমাদের পড়াবো। জানি না কতগুলি স্কুলের পাঠ্যসূচির সঙ্গে তার সাদৃশ্য থাকবে। যাদের থাকবে তারা দেখো, যাদের থাকবে না তারা পাঠটি শুনো, কারণ এই পাঠে আমি সংস্কৃত পড়ার মধ্যে যে কাঠিন্যবোধ রয়েছে তা সহজ করে বলার চেষ্টা করেছি। সুতরাং প্রত্যেকের জন্যই এই ক্লাসটি, যারা সংস্কৃত যাদের রয়েছে বিষয়, তাদের প্রত্যেকের খুব উপকারে আসবে। চলো তাহলে শুরু করি আজকের পাঠ। আজকে আমি পড়াবো দেশীয় গৌরব সুভাষচন্দ্র। এই পাঠটি অষ্টম শ্রেণীর, আমার কাছে যে বইটি উপলব্ধ রয়েছে সেই বইয়ের অষ্টম শ্রেণীর একটি পাঠ। চলো আমরা এই পাঠটি পড়ে নিই। ধন্য খলু ভারতবর্ষস্য মুক্তি সংগ্রামী নেতা সুভাষচন্দ্র। ভারতবর্ষের মুক্তি সংগ্রামী নেতা সুভাষচন্দ্র নিশ্চয় ধন্য। অয়ং মহামানবঃ কলিঙ্গেষু কটকনগরে সমাজায়ত। এই মহামানব কলিঙ্গের কটক নগরে জন্মগ্রহণ করেছিলেন। তত্রই বা অভাবৎ তস্য বাল্য শিক্ষা। দেখো এখানে একটি সন্ধি রয়েছে, সন্ধিটি আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। সন্ধি রয়েছে দেখো, তত্র যুক্ত এব, তত্র এব যুক্ত অভাবৎ অভবৎ। দেখো এখানে তত্র যুক্ত এব যুক্ত অভাবৎ এভাবে সন্ধিটা রয়েছে। সন্ধি এভাবে রয়েছে। সন্ধি বিযুক্ত পাঠে দ্বারা তোমরা বুঝতে পারবে কিভাবে সহজে একটা বড় শব্দকে ছোট ছোট করে ভেঙে পড়তে পারি এবং তার যথাযথ অর্থ বুঝতে পারি। তত্র অর্থাৎ সেখানে, এব অভাবৎ, অভাবৎ মানে হয়েছিল, কি হয়েছিল? তস্য বাল্য শিক্ষা, তার বাল্য শিক্ষা। তত্র এব অভাবৎ, সেখানে হয়েছিল তার বাল্য শিক্ষা। এটাই বলছে তত্র এব, তত্রৈব অভাবৎ। ঠিক আছে, এবার দেখো, বাল্যাৎ এব মেধাবী সুভাষচন্দ্র বিদ্যা অনুরক্ত আসিত। বাল্য থেকেই যুক্ত এব, বাল্যাৎ এব মেধাবী সুভাষচন্দ্র বিদ্যা অনুরক্ত আসিত। তাহলে বাল্য থেকেই সুভাষচন্দ্র মেধাবী ছিলেন এবং বিদ্যার প্রতি অনুরাগী ছিলেন। প্রবেশিকা পরীক্ষায়াং উত্তীর্ণেষু ছাত্রেষু স দ্বিতীয় স্থানাং লব্ধবান। দেখো এই অনেশ্বর, এটা কিন্তু এই দন্তান্নর উপরে দেখো একটা উপরে ফোঁটা রয়েছে, এই ফোঁটা কিন্তু অনেশ্বর। ঠিক আছে, দেখো কি বলছে, প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রদের মধ্যে তিনি দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। পশ্চাৎ কলিকাতায়াং লন্ডন নগরজাং চ বিদ্যা অভ্যাসেন তেন পরমাং সাফল্যম অর্জিতম। পশ্চাৎ অর্থাৎ পরে তিনি কলিকাতা ও লন্ডনের পড়াশুনো করেছিলেন, বিদ্যা অভ্যাসন অর্থাৎ বিদ্যা অভ্যাস করেছিলেন, তার দ্বারা তিনি সফলতা অর্জন করেছিলেন। তারপরে দেখো, তস্য হৃদয়ে ছাত্র জীবনে অপি দেশাত্মবোধ সমুদিত স আসিত। তস্য তার হৃদয়ে, মনে, ছাত্র জীবনে অপি, এটা লুপ্ত লুপ্ত অটা কিছুটা বাংলায় খণ্ডোত্তর মতো হয়। ছাত্র জীবনে অপি, ছাত্র জীবনে দেশাত্মবোধ সমুদিত স আসিত, দেশাত্মবোধ জাগ্রত হয়েছিল। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছাত্র জীবন থেকেই কিন্তু দেশের প্রতি একটা অনুরাগ বা দেশের প্রতি একটা ভক্তি কিন্তু তার মধ্যে জাগ্রত হয়েছিল, এটাই এই বাক্যটির মধ্যে বোঝাচ্ছে। তদানীম अस्माकं দেশ পরাধীন আসিত।
তদানীম অর্থাৎ তখন, अस्माकं আমাদের দেশ পরাধীন ছিল। দেশমাতৃকায়া পরাধীন দশাং দৃष्ट्वा स মনসি নিতরাং খেদম অনুভবতি স্ম। দেশমাতার পরাধীন অবস্থা দেখে তিনি মনে নিতান্ত খেদ বা কষ্ট অনুভব করেছিলেন। খেদ অর্থাৎ কষ্ট বা দুঃখ অনুভব করেছিলেন। উচ্চপদ প্রলোভনং হেলয়া ত্যক্তা দেশবন্ধু চিত্তরঞ্জনস্য নির্দেশেন। স্বদেশু হিতায় কৃতম অতি অভবৎ। তাহলে উচ্চপদ প্রলোভন অর্থাৎ উচ্চপদ লাভ করার যে একটা আশা, সেই আশা বা সেই লোভ তিনি ত্যাগ করেছিলেন, অবহেলা করে দেশবন্ধু চিত্তরঞ্জনের নির্দেশ মতন তিনি স্বদেশ হিতয়, স্বদেশ অর্থাৎ নিজের দেশের হিত সাধনের জন্য বা মঙ্গল সাধনের জন্য কৃতম অতির অভাবাৎ অর্থাৎ কৃত সংকল্প হয়েছিলেন। পরাধীনানাং কুত মর্যাদা। পরাধীনতায় মর্যাদা কোথায়? কুত সমুন্নতির ইতি এব। সমুন্নত ইতি এব। এখানে সমুন্নতি যুক্ত ইতি যুক্ত এব, এই হয়েছে সন্ধি। দেখো সন্ধিটি আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের। তার আগে দেখো এখানে একটি সন্ধি হয়েছে কৃতম যুক্ত অতি যুক্ত অভাবাৎ। দেখো এখানে এই ম আর অ যুক্ত হয়ে ম হয়েছে শুধু। এই হসন্ত অর্থাৎ কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ মিশিয়ে আছে আমরা জানি, কিন্তু যখন হসন্ত দেওয়া হয় তখন এটা বোঝানো হয় যে ব্যঞ্জন বর্ণটির সঙ্গে স্বরবর্ণ মিশিয়ে নেই। স্বরবর্ণটিকে আলাদা করে বোঝানোর জন্য ব্যঞ্জন বর্ণের শেষে একটি হসন্ত চিহ্ন দেওয়া হয়। সুতরাং হসন্ত চিহ্ন যেহেতু রয়েছে অর্থাৎ এখানে স্বরবর্ণটা নেই, সেই জন্য স্বরবর্ণটা এই এই ময়ের সঙ্গে যুক্ত হয়ে হয়েছে ম। কারণ ম যদি আমরা ভাঙি তাহলে এই দুটি আসবে, ময় হস প্লাস অ, এটাই আমরা পাবো। এটা হচ্ছে একটা সন্ধির রূপে রয়েছে, অর্থাৎ কৃতম অতি। তারপরে দেখো কৃতম অতির র ভাবত, এখানে একটা বিসর্গ রয়েছে। বিসর্গটার জন্য এই বিসর্গ আর অ মিলে হচ্ছে র, কারণ বিসর্গ অর্থাৎ কিন্তু র আমরা জানি। এর সঙ্গে এটা কিন্তু বিসর্গ রয়েছে, এটা অ রয়েছে, মানে এটা কিন্তু রয়েছে এই ফর্মে রয়েছে, অর্থাৎ রয়ের এখানে হস ফর্মে রয়েছে বিসর্গ। তখন যখন এটা আসবে তখন আর হসন্ত চিহ্নটা থাকবে না। সেই জন্য দেখো কৃতম অতির অভাবাৎ, এবার ভাবাত তো পড়েই থাকলো। তাহলে এবার আমরা যদি লিখি এটাকে, তখন দেখো লেখাটা কীরকম আসছে। ত এই ময় হস অ মিলে গেল ম, তারপরে হলো তয় হস্যি বিসর্গ আর অ মিলে হলো। আগে তয় হস্যিটা লিখে নিই, তারপরে এই বিসর্গ আর অ মিলে হলো র, ভ পরে থাকলো এটা ভ ব ত, এখানে জায়গা নেই নিচে লিখলাম অভাবাৎ, কৃতম অতির অভাবাৎ। ঠিক আছে, এখানটা দেখো সমুন্নতি এখানে একটা বিসর্গ আছে যুক্ত হস্যি তহস্যি ইতি যুক্ত
এব। কেমন দেখো বিষয়টা, এই বিসর্গ আর এই হর্ষি মিলে হলো র হর্ষি, রীতি। রীতি। এইবার দেখো রীতি, রি হলো তি হলো, এই দুটো আমরা ধরলে রীতি হলো। আচ্ছা এইবার দেখো রীতির নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী এটা সমুন্নতি রিত্যে ব হয়েছে। ঠিক আছে, এটাও সন্ধি হয়ে গেছে। আবার এখানে একটা সন্ধি আছে দেখো, সমযুক্ত উন্নতি, এখানেও কিন্তু একটা সন্ধি রয়েছে। এই যে সমুন্নতি কথাটার মধ্যে কিন্তু একটা সন্ধি রয়েছে, সমযুক্ত উন্নতি, সমুন্নতি। তাহলে দেখেছো কতগুলি সন্ধির সমন্বয়ে একটি শব্দ তৈরি হলো। বেশ, তারপরে দেখো তস্য মনসি চিন্তা জাতা, সমুন্নতির জন্য কুত সমুন্নতির ইত্যেব, এই চিন্তা করে কোথায় যদি পরাধীনতার মধ্যে থাকে তাহলে মর্যাদাও যেমন নেই তেমন উন্নতিও নেই, এই তার মনে চিন্তা জাগ্রত হয়েছিল, চিন্তা জাতা। আঙ্গুল শাসনম আপাকর্তুম যজ্ঞস্তদা সমারব্ধা তত্র স ক্রমেণ প্রতিষ্ঠা পদবীম অলাভত, প্রতিষ্ঠা পদবীম অলাভত। ওই যে ম আর অ এখানে সন্ধি হয়েছে, ম আর অ সন্ধি হয়ে দেখো এখানে পদবী, পদবীম, এই যে এখান থেকে আমি যদি বলি পদবীম লভাত, এটাকে সন্ধি, এখানটাতে সন্ধি হয়েছে পদবীম, পদবীম হস যুক্ত অলভাত, লভত, অলভাত। অর্থাৎ এখানে দেখো এই ম আর অ সন্ধি করে ম হয়েছে, ময় হস আর অ সন্ধি করে ম হয়েছে, তাই এটা ম লভত। তাহলে বোঝা গেল প্রতিষ্ঠা পদবীম অলভত। আঙ্গুল শাসনম, আঙ্গুল শাসন বলতে এখানে ইংরেজ শাসনকে বোঝানো হয়েছে। ইংরেজ শাসন অপসারণ করার জন্য বা ইংরেজ শাসন থেকে শাসনকে অপসারিত করার জন্য যজ্ঞস্তদা সমারব্ধ তত্র সক্রমেণ প্রতিষ্ঠা পদবীম অলাভাত। যজ্ঞস্তদা সমারব্ধ, যজ্ঞ বলতে এখানে ইংরেজ শাসনকে অপসারণ করার জন্য যে পন্থা অবলম্বন করেছিলেন তাকেই বলা হচ্ছে যজ্ঞ। যেমন তার একটা সংগঠন করেছিলেন তিনি, সুভাষচন্দ্র বসু, তার একটা সংগঠনের নাম যেমন আজাদ হিন্দ ফৌজ, তোমরা শুনে থাকবে বা পরবর্তীতে শুনবে, আজাদ হিন্দ ফৌজ বলে একটা দল গঠন করেছিলেন। তাহলে নেতাজি সুভাষচন্দ্রর এই যে ইংরেজ শাসনের বিরুদ্ধে যে একটা দল গঠন করেছিলেন, সেই দল বা অন্যান্য আরও যেসব কাজগুলো তিনি করেছিলেন সেগুলোকেই যজ্ঞ বলা হচ্ছে। আর তার জন্য তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন বা প্রতিষ্ঠিত অর্থাৎ মুখ্য একটা জায়গা ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে, কিন্তু রাজদ্রোহাৎ কারায়ং নিক্ষিপ্ত, রাজদ্রোহাৎ কারায়ং, রাজদ্রোহ বলতে এখানে বোঝানো হচ্ছে যদি কেউ দেশের বিরুদ্ধাচরণ করেন বা যে শাসন চলছে তার বিরুদ্ধাচরণ করেন তখন তাকে রাজদ্রোহ বলা হয়। বা কিন্তু রাজদ্রোহ কথাটার মধ্যে দিয়ে রাজ্য বা দেশের যে হিত করে না এমন বোঝায়। সুতরাং ইংরেজ শাসনের সাথে সেটা বিপক্ষে হচ্ছিল, ইংরেজ শাসনের যেহেতু বিপক্ষে হচ্ছিল সেই তাদের বিরুদ্ধে দল গঠন করা বা সেই মতন তাদের শাসনের বিরুদ্ধাচরণ করা, যেটাকে তারা মেনে নিতে পারেননি, সেজন্য তাকে কারাগারে নিক্ষিপ্ত করেছিলেন। সুচিরং কারাভোগ নিপীড়ন প্রলোভনস্য তস্য, দেখো এটা প্রলোভনঞ্চ, ইংচ, এটা প্রলোভনঞ্চ তস্য স্বাধীনতা ব্রতভঙ্গম কর্তুং না শক্নোত। সুচিরং কারাভোগ মানে সুচির কারাভোগ করেও, নিপীড়ন সহ্য করেও, কারাগারের মধ্যে নিপীড়ন যন্ত্রণা সহ্য করেও, অত্যাচার সহ্য করেও তিনি তার স্বাধীনতার যে ব্রত তিনি ধরেছিলেন বা সংকল্প করেছিলেন, এখানে কীতম অতি অভাবত
স্বদেশ হিত কৃতম, এখানে কৃতসংকল্প হয়েছিলেন, সেই ব্রত তিনি ভঙ্গ করেননি বা তাকে ভঙ্গ করানো যায়নি। ন অশক্নত, এটা হচ্ছে ন যুক্ত অশক্নত, না অশক্নত। সন্ধিটা হচ্ছে এই রকম, দেখো, ন যুক্ত অশক্নত, অশক্নত, কয়ন, অস্বপ্নত, অস্বপ্নত, অর্থাৎ তাকে, সেটা মিলে, এটা দেখো এখানে নয়ের সঙ্গে একটা অ আছে, এখানে নয়ের সঙ্গে একটা অ আছে, আর এই দুটো অ মিলে হয়ে গিয়েছে আ, সেই জন্যে নটা হয়ে গিয়েছে না। ঠিক আছে, তাহলে না স্বপ্নত, অর্থাৎ ন অস্বপ্নত, সমর্থ হয়নি, করতে কি করতে, স্বাধীনতার ব্রত ভঙ্গ করতে তারা সমর্থ হয়নি। এবার দেখো, দ্বিতীয় মহাযুদ্ধ সময়ে সুগুপ্ত এবস ভারত সীমাম অতিক্রম্য বহির্গতঃ বিদেশস্থান ভারতীয়ান আদায় তৈ সেনাবাহিনী নির্মায় অত্রত্যান বৈদেশী শাসকান আক্রমত স্বাধীনতা যুদ্ধং চ তেন পরিচালিতম। কি বলছে দেখো, দ্বিতীয় মহাযুদ্ধের সময় সুগুপ্ত অতি গোপনে এবসা ভারত সীমাম অতিক্রম্য, ভারত সীমা তিনি অতিক্রম করেছিলেন, করে বহির্গত বাহিরে গিয়েছিলেন, দেশের বাইরে অর্থাৎ বিদেশ গিয়েছিলেন। বিদেশ থেকে তিনি ভারতীয়দের সাহায্যে, ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে সেনাবাহিনী নির্মাণ করে তাদেরকে পরিচালনা করে তিনি বিদেশি শাসনের বিরুদ্ধে আক্রমণ করেছিলেন বা যুদ্ধ করেছিলেন, যেটা স্বাধীনতা যুদ্ধ বলছে, তার দ্বারা যেটা পরিচালিত হয়েছিল, তাই বলা হচ্ছে তেন পরিচালিতম, তিনি সেই যুদ্ধ পরিচালনা করেছিলেন। তত্র দেহি মে শোণিতম, সেখানে তিনি বলেছিলেন দেহি মে শোণিতম, শোণিতম কথাটির অর্থ রক্ত, শোণিত অর্থাৎ রক্ত, শোণিতম, দেহি মে দাও, মে আমাকে, শোণিতম সেখানে আমাকে রক্ত দাও, স্বাতন্ত্র্যং দুষ্মভ্যং যচ্ছামি, স্বাধীনতা তোমাদের আমি এনে দেব বা স্বাধীনতা তোমাদের আমি দেব। তিনি একথা ইতিতস্য গম্ভীর ঘোষম, একথা তিনি ঘোষণা করেছিলেন, এই গম্ভীর কথা তিনি ঘোষণা করেছিলেন। অর্থাৎ তোমরা শুনে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাদের স্বাধীনতা দেব। এই যে বিখ্যাত একটি উক্তি, সেটা কিন্তু তখন উনি করেছিলেন। এটা একটা গম্ভীর কথা, অর্থাৎ গভীর তাৎপর্যপূর্ণ কথা, তাই গম্ভীর ঘোষণা বলে বলা হচ্ছে। অবশিতাং তৎ যুদ্ধম, অবশিতাং অর্থাৎ শেষ হলো বা সমাপ্ত হলো, কি তৎ যুদ্ধম সেই যুদ্ধ, ভারতবর্ষস্য স্বাতন্ত্র্যমপি লব্ধম, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো, পরন্তু কিন্তু বিমান দুর্ঘটনাম আকৃত, বিমান দুর্ঘটনাম আকৃত, এই যে ময়াকার কয়রি তয়নস্বর, এখানে ঘটনম ময়হাস, তার সঙ্গে আযুক্ত করে মা, ঘটনাম আকৃতং নেতাজি জীবন রহস্যম অদ্যাপি অনাবিষ্কৃতম অস্তি, বলছে পরন্তু স্বাধীনতা আমরা পেয়েছিলাম কিন্তু বিমান দুর্ঘটনায় নেতাজি জীবন রহস্য আজও আবিষ্কৃত হয়নি। কারণ বিমান দুর্ঘটনার পর তার সেই যে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বা তার যে সেই হারিয়ে যাওয়া আমাদের থেকে, সেটা সম্পর্কে বিশেষ কিছু আর আমরা জানতে পারিনি বা ভারতবাসী জানতে পারিনি। ভারতীয়স্তাম আমরম ইব অভিনন্দয়ন্তি, ভারতীয় আস্তাম, ভারতীয়দের কাছে বা আমাদের কাছে অমর হয়ে আছেন তিনি, বা অমর হিসেবে আমরা তাকে অভিনন্দিত করে থাকি বা অভিনন্দন জানাই। তদীয় জন্মদিবসে, তার দিবসে বা দিনে, জয়তু নেতাজি সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্রের জয় বা জয় নেতাজি সুভাষচন্দ্র। তেবতে একথা বলে তারা অর্থাৎ ভারতীয়রা সমবেত কণ্ঠেন ঘোষয়ন্তী, সমবেত কণ্ঠে ঘোষণা করে থাকে। অর্থাৎ তে বলতে তারা বা আমরা ভারতবাসীরা
তাকে সমবেত কণ্ঠে অভিনন্দন জানাই যে নেতাজি সুভাষচন্দ্র জয় বা নেতাজি সুভাষচন্দ্র জয়তু একথা বলে থাকি। ঠিক আছে, তাহলে এই পাঠটি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা সম্পূর্ণ দেখে তোমরা বুঝতে পারবে। যেখানে বুঝতে পারবে না রিপিটেডলি দেখো, অবশ্যই বুঝতে পারবে। তা সত্ত্বেও যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে বা কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানিও, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লাস এ পর্যন্ত।